জেলা আহ্বায়ক মহোদয়কে। আপনারা ইতিমধ্যে দেখছেন এনসিপি সারা বাংলাদেশে 8টা এমপির মধ্যে 4টা এমপি আমাদের চুয়াডাঙ্গা উপস্থিত আছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মোল্লা ফারুক এহসান শুভ্র ভাই, যুগ্ম সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রিয় বন্ধুগণ, 5 আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষ যখন একটি পরিবর্তনের নেশায়, একটি পরিবর্তনের প্রত্যাশায় যখন উন্মুখ ছিল, তখন সেই পুরনো বন্দোবস্ত এবং সেই পুরনো রাজনীতি শুধুমাত্র হাত চেঞ্জ হয়েছে পুরনো পরিবর্তন আশায়। প্রিয় বন্ধুগণ, আমাদের এখানে মাদকের যে সমস্যা ছিল সেটা শুধুমাত্র আগে যারা শেল্টার দিল সেই শেল্টার তারা পাল্টেছে। প্রিয় বন্ধুগণ, এখানে সরকারি অফিসগুলো যে হয়রানি ছিল সেটাও শুধুমাত্র হাত পাল্টিয়েছে, আর কোনো পরিবর্তন ঘটে নাই। এই একই জিনিস আমরা দেখলাম গণভোটের রায়ের প্রকল্প বাস্তবায়ন হলো না। সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পুরাতন সংবিধান এবং পুরাতন নিয়মকানুনের ফেরাজালে আমাদেরকে আবদ্ধ করে একটি সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা আবারও রাজপথে নামবো সমাজে। প্রিয় বন্ধুগণ, গণভোটের সময় আমরা 2টা ভোট দিয়েছিলাম। একটা ভোট দিয়েছিলাম সরকার পরিবর্তনের জন্য, আরেকটা ভোট দিয়েছিলাম রাষ্ট্র পরিবর্তনের জন্য। প্রিয় বন্ধুগণ, সরকার পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান সরকারের যারা আছেন তাদের জায়গায় জায়গায় নিজের দলীয় লোককে দেখতে তারা যতটা উদ্যোগী, যতটা আগ্রহী, ঠিক ততটাই তারা বাংলাদেশের রাষ্ট্র পরিবর্তনের জন্য আগ্রহী। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যেন গণভোটের রায় আমরা বাস্তবায়ন করতে পারি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতা যেন জনতার কাছে যায়, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ। বক্তব্য ভালো লাগছে না আপনাদের? তাকে হাতে কোনো জোর নাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনকারী, আবার টিভির পর্দায় দেখেছেন অগ্নিজোড়া কন্যা বলা হয়, সেই আমাদের মাঝে উপস্থিত জনাব নুসরাত তাবাসসুম আপু, এমপি, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গাবাসী কেমন আছেন আপনারা? সামনে আমি দেখতে পাচ্ছি আমার কিছু বোনেদের, আপনাদের এখানে আপনারা আসছেন কষ্ট করে, আপনাদের ধন্যবাদ জানাই। সবাইকেই ধন্যবাদ জানাই। আমরা আপনাদের কাছে আসতে পেরেছি, আপনারা আমাদের কথা শোনার জন্য এসে দাঁড়িয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের বিষয়। আমার বড় ভাই যেমন বলে গেলেন, আমরা নতুন দল, আমরা ছোট, আমরা শুরু করতে চলেছি এমন কিছু যা বাংলাদেশকে বাংলাদেশপন্থী রাজনীতির কথা মনে করাবে। বর্ডারে যে কেউ এসে আমাদের গুলি করে তার কাটাতে ঝুলিয়ে রেখে যাবে না, চাইলেও যে কেউ আমাদের কাছ থেকে ঘুষ দুর্নীতি চাইতে পারবে না। আমাদের পতিত সরকারের রাজনীতি দাঁড়িয়েছিল 3টি নীতির ওপরে: দুর্নীতি, ঘুষ নীতি আর গুণ নীতি। আমরা বলতে চাই বাংলাদেশের সামনের রাজনীতি হবে এই 3 নীতির বাইরে, শুধুমাত্র নীতির ওপরে দাঁড়িয়ে। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমাদের হাত শক্তিশালী করুন, এনসিপি আপনাদেরকে নীতির রাজনীতি প্রতিষ্ঠা করে দেখাবে। এই চুয়াডাঙ্গায় আমি এর আগে 3বার এসেছি, 3বারই আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা আমাদের ভালোবেসে যেভাবে কাছে টেনে নেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই চুয়াডাঙ্গার বুকে আমার বড় ভাই মোল্লা ফারুক এহসান শুভ্র আছে। আশা করবো আপনারা তার ডাকে সাড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করবেন। এই চুয়াডাঙ্গাতে সামনে হলেই সামনের দিকে জিতে আসবে এবং আপনারা আমাদেরকে 10টি বছর সময় নিন, ইনশাআল্লাহ বাংলাদেশে এনসিপি সরকার গঠন করবে। কি করবে তো? আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মানবিক ডাক্তার জনাব ডাক্তার মাহমুদ মিতা, এমপি, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের প্রোগ্রামগুলোতে আসেন। আমাদের এই অল্প সময়ের দল, তারপরে এত বেশি সাপোর্ট আপনাদের, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের। এবং আমার সামনে যে বোনরা আছে
বেশি ধন্যবাদ জানাই। এবং আমি দেখছি একজন নারী সাংবাদিকও আছে। তো এরা আসলে এদেরকে দেখে আমার এক ধরনের গর্ব লাগে যে না, আমার পাশে আমার সহযোদ্ধা বোনরা আছে। এবং এটা খুবই গর্বের এবং ভালো লাগা যে 24-এ আমরা সবাই মেয়েরা সামনে সারিতে ছিলাম। এখন মেয়েরা রাজনীতি সচেতন হয়ে উঠেছে এবং মেয়েরা রাজনীতিতে এসছে। খুব বেশি কথা বলবো না, দুইটা লাইন বলে যায়। যখন আমরা গণভোট নিয়ে যখন কথা হচ্ছিল, তখন বিএনপি থেকে অন্যান্য অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের মানুষ গণভোট বুঝবে না। কিন্তু এই বাংলাদেশের আজকে 70-80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর ছাত্ররা পর্যন্ত জানে যে গণভোট কি, তাই না? আপনারা কয়টা ভোট দিয়েছিলেন? দুইটা ভোট দিয়েছিলেন। আর এই বাংলাদেশে এখন সব বাচ্চারাও জানে, বয়স্করাও জানে যে বিএনপি এই গণভোটের সাথে প্রতারণা করেছে। এই বাংলাদেশের বাচ্চারাও জানে যে তারেক রহমানের মা আমাদের দেশ নেত্রী আপসী নেত্রী খালেদা জিয়া চেয়েছিলেন যে বাংলাদেশের জনগণের সরকার আসলে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু তারেক রহমান তার মায়ের কথাও রাখে নাই। তো আমাদেরকে জনগণকে একতাবদ্ধ থাকতে হবে। আপনারা যে দলই করেন না কেন, এনসিপির সাথে থাকুন নাই থাকুন, দেশের প্রশ্নে আপনারা সংবিধান সংস্কার, গণভোট এগুলোর সাথে আপোষ করবেন না। ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিবাদী কণ্ঠস্বর মহিউদ্দিন রনি, কেন্দ্রীয় সদস্য। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আলী আহসান জোনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, কথা সব এক। আমরা আপনাদের মাথায় গণভোট জিনিসটা ঢুকাই দিতে চাই। গণভোটের পরে আমরা যা চেয়েছি, আমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছি, যে পরিবর্তনের স্বপ্ন দেখেছি, সেই পরিবর্তনকে আমরা এখনো পেয়েছি ভাইয়েরা? মায়েরা বোনেরা আছেন এখানে, সেই পরিবর্তন আমরা এখনো পেয়েছি? তাহলে আমরা যে গণভোটটা দিলাম, এই গণভোটে আমরা হায়ের পক্ষে রায় দিয়েছিলাম না? আপনারা কি ভোট দিয়েছিলেন? এই যে আমরা হায়ের পক্ষে রায় দিলাম, তার ফলে বাংলাদেশে গণভোট নিয়ে কি পরিবর্তন আসলো? জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সমাবেশে জনগণকে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে বলেছিলেন, মনে আছে আপনাদের? তাহলে উনি যদি গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে বলেন এবং 70% জনগণ, বাংলাদেশের জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই রায়কে উপেক্ষা করে জনাব তারেক রহমান কোন ধরনের বাংলাদেশ পরিচালনা করতে চান? আমরা কি সেই বাংলাদেশ চাই? গণভোটের রায় উপেক্ষা করা কোনো বাংলাদেশ চাই আমরা? এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। বরং গণভোটের ফলে আমরা যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি, রায় দিয়েছি, সেই পরিবর্তিত বাংলাদেশের জন্য আমরা লড়াইটা যে জুলাই করেছি, সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা এই সরকারকে চাপ দিব, প্রেশার ক্রিয়েট করবো। এবং সরকার যদি ভালো হয় জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, তাহলে খারাপ কি হয় জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি। এই সরকারকে স্পষ্ট বুঝতে হবে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে ছত্রছায়াই করে কিংবা গণভোটের সাথে তামাশা প্রতারণা করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। বরং বাংলাদেশের জনগণের রাজপথে যে রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে, হাসিনার জানের ভয়ে কল্পিকল্পা সহ আওয়ামী লীগের গুন্ডা সহ দিল্লিতে পালিয়েছে। সুতরাং এইরকম কোন পরিণতি তার হোক, এটা আমরা চাই না। বরং আমরা চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসাথে লড়েছি, একসাথেই বাংলাদেশ গড়ব। সুতরাং বাংলাদেশ গড়তে গেলে পরে গণভোটে আমরা যে রায় দিয়েছি, সেই রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আপনারা কি বলেন, অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে? এই সরকার, জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান চুয়াডাঙ্গায় এসে দেখুন, চুয়াডাঙ্গার জনগণের ভাষা দেখুন। চুয়াডাঙ্গার জনগণ যে গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন না করলে পরে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে। একই সাথে আমরা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, এই সরকার যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এসেছিল, জুলাই গণ অভ্যুত্থানে শুরু হয়েছিল কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়ে বাংলাদেশের তরুণ মেধাবী প্রজন্মকে আমরা দেখছি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করে দিতে সরকার সক্ষম হচ্ছে না। আমাদের ঘরে ঘরে তরুণেরা বেকার হয়ে পড়ে রয়েছে। আমরা তরুণেরা চাকুরির জন্য কোনো মন্ত্রী এমপির পিছনে ঘুরতে চাই না, তো সমাজে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতে হবে। একই সাথে বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে নানাবিধ সমস্যার মধ্যে একটি বড় সমস্যা আমরা দেখছি, পার্শ্ববর্তী রাষ্ট্র দিল্লি সরকার বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা স্পষ্ট বলেছি বাংলাদেশের সিদ্ধান্ত দিল্লিতে হবে না, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে। সুতরাং এই সরকারকে বুঝতে হবে এবং দিল্লির সরকারকে বুঝতে হবে, খুশির করে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিলেমিলি খেলা ফেললে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো না, বরং আমাদের বুকগুলো প্রস্তুত আছে। ওই গুলিগুলো দিয়ে আমাদেরকে ভয় দেখাতে পারবেন না। আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমার সীমানার ভাই বোনেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইন্ডিয়ান বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছে। যেমন আমরা বাংলাদেশের জনগণ আমাদের সীমান্ত রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আমরা একসাথে লড়তে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন না? আছেন না? এটা আমাদের সার্বভৌমত্বের লড়াই। আমরা আশা করব দিল্লির সরকার আমাদের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে বুঝবেন। সার্বভৌমত্ব নিয়ে কোন ছেলেমেয়ে খেলা বাংলাদেশের কোন তরুণ মুক্তিকামী সাধারণ ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। সুতরাং আমি স্পষ্টত এই কথাগুলো বলে শেষ করতে চাই, জনাব তারেক রহমান জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে হত্যা করে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না, বরং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার সাথে সমন্বয় করে নতুন বাংলাদেশ এবং পরিবর্তন সংস্কারের পথে যাত্রা করেই আপনাকে বাংলাদেশ চালাতে হবে। এবং সেই বাংলাদেশ চালাতে গেলে পরে এইখানকার মা বোন, রিক্সা চালক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, তরুণ, ছাত্র সমাজ, বৃদ্ধ সহ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষার ভাষা বুঝে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই রাষ্ট্র পরিচালনায় আমরা একসাথে এই নির্মাণে অংশীদার হতে চাই, রাষ্ট্রকে করতে চাই। এই রাষ্ট্রবায় এই জনগণ ছাড়া, এই তারুণ্যের অহংকার ছাড়া এবং এই বৃদ্ধ সমাজের অভিজ্ঞতা ছাড়া, মা বোনের দোয়া ছাড়া কোন রাষ্ট্র আপনারা পরিচালনা করতে পারবেন না। সুতরাং রাষ্ট্র নির্মাণে আমরা একসাথে কাজ করতে চাই। এই কাজের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা আছেন তো এই লড়াই? ইনশাআল্লাহ এটা বাংলাদেশ গড়বার লড়াই। বারবার বলি, এটা এনসিপির লড়াই না, এটা কোন তরুণ ছাত্র নেতৃত্বের লড়াই না, এটা আমার আপনার আমাদের লড়াই। এটা বাংলাদেশ গড়বার লড়াই। বাংলাদেশ গড়ার লড়াইয়ে গুম, খুন, জেল, জুলুম, হত্যাকে আমরা মুখোমুখি হয়ে এই সব জিনিসকে ভ্রুকুটি করেছি, উপেক্ষা করেছি। সুতরাং কোন ভয়, ভীতি, হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। আপনারা এই লড়াই আছেন তো? ইনশাআল্লাহ আছেন? ইনশাআল্লাহ। আমি সব জায়গায় এটা বলে শেষ করছি, এখানে শেষ করছি। আমরা স্লোগান দিয়েছিলাম, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ। আপনারা ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন। ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন। রুখে দাঁড়ানোর নাম বাংলাদেশ, আর আমরা বাংলাদেশ হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ ও দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা। ঢাকা আমাদের মাঝে একটা বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, গত বছর জুলাই পদযাত্রায় এখানে এসেছিলাম। এবার যখন জুলাইয়ের পদযাত্রায় গণভোটের বাস্তবায়নের জন্য আজকে আপনাদের দরবারে এসে হাজির হয়েছি, ঠিক এই সময় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। প্রথমত আমরা অন্যান্য সময় দেখেছি 2014, 2018, 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফলাফল বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমিরামের নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে ভোট চুরি হয়েছে, তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে।
আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে আমরা গণভোটের পক্ষে ছিলাম, আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ, ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে গার্মেন্টসের মালিক নিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কায়দায় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নির্লক্ষা এখন থেকেই করা শুরু করেছে। সেটির অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মানছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, উনি বঞ্চিত ছিলেন, এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসেবে কাজ করেছে। উনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশনে এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছেন আমরা আমাদের কৌশলটা বুঝি না, এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন এবং এই এডিশনাল সেক্রেটারি একদিন উনি হচ্ছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশ আর হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে, বিএনপি আমাদের পুলিশ ভাইদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আমরা বেঞ্জির বানাতে চাই, এই পুলিশকে আমরা বিপ্লব বানাতে চাই, তিন হরণ বানাতে চাই, কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। প্রিয় পুলিশ ভাই, আপনাদেরকে মনে রাখতে হবে আপনি বিএনপির নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরেছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের, 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। জনগণের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে, প্রশাসনকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে। মনে রাখবেন, সবাই কিন্তু বেনজির হয় নাই, সবাই কিন্তু নিবিহাদুর হইতে পারে নাই, সবাইকে ভারত নেয় নাই, সবাই দুবাই যাইতে পারে নাই। আপনার খবর কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে। সুতরাং জনগণের বিপক্ষে দাঁড়াতে হলে, আপনার সন্তানের বিপক্ষে দাঁড়াতে হলে আপনারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহ দুহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোন রাজনৈতিক দলের দাবেদার হবেন না। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আজকে আপনাদের এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে আওয়ামী লীগ সরকার অপরাধ ভুল করেছে। ঠিক কিভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্নভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি আপনারা কথা বলতে চান, আপনারা সৎ থাকতে চান, স্বচ্ছ থাকতে চান, কিন্তু বিভিন্ন মিডিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মিডিয়া গ্রুপ সহ অন্যান্য মিডিয়া গ্রুপ আপনাদেরকে স্বাধীন হতে দেয় না। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা,
মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি মিডিয়াকে কুক্ষিগত করার জন্য বিএনপি স্বাধীন মিডিয়া কমিশন হইতে দিতে না। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দেখেছেন বিএনপি সরকার আরেকটা অপকর্ম করেছে। জনগণের ভোটে জনগণ যাদেরকে রেড কার্ড দেখিয়েছে, জনগণ ভোটে যাদেরকে পরাজিত করেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে এবং তারা প্রশাসক পদে বসে তারা বিএনপির এই দলীয় পরিচয়কে ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, যাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির উপরে এভাবে অনির্বাচিতদেরকে চাপিয়ে দেওয়া যায় না। আপনারা দেখেছেন এই চুয়াডাঙ্গাতেও একজন অনির্বাচিত জনগণ যাকে 60,000 ভোটে পরাজিত করেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে তাকে বসিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আর মানুষই তো আপনাদের প্রত্যাখ্যান করেছে, 60,000 ভোটে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল 1 কোটি কর্মসংস্থান নাকি 1.5 বছরে করবে। 1 কোটি কর্মসংস্থান। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার বাবুল কি কোনো কর্মসংস্থান পাইছে? তরুণরা কোনো কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে। প্রিয় চট্টগ্রামবাসী, যেহেতু আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সেক্রেটারি আজকে উপস্থিত হয়েছেন, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। উনি ওনার প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ অন্যান্য বিষয়ে আমাদেরকে বলবেন। দিন শেষে আজকে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের জন্য সাহায্য চাওয়ার জন্য। আমরা ক্যান্টনমেন্ট থেকে কোনো গড়ে ওঠা রাজনৈতিক দল নয়, ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয়। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে আমি রাজনৈতিক দল গঠন করা হয় নাই। আমাদের যেহেতু জনতাকে নিয়ে আমাদেরকে সাথে চলতে হবে, সুতরাং আমার এই রাজনৈতিক দলটার একমাত্র ওনারশিপ হচ্ছে এই জনতা। এই রাজনৈতিক দলের কোনো ওনারশিপ কোনো পরিবারের কাছে নেই। এই রাজনৈতিক দলের ওনারশিপ কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়, নির্দিষ্ট কোনো কোম্পানির কাছে নয়। এনসিপির একমাত্র ওনার হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আজকে আপনারা যারা রয়েছেন, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, বেকার ভাই, যারা স্বপ্ন নিয়ে দিন চলছেন, আমাদের তরুণরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন, যে ভাইটা এনসিপি করেন না কিন্তু রিক্সা থামিয়ে আমাদেরকে দেখছেন, যে রিক্সাওয়ালা ভাই 500 টাকা ইনকাম করলে 100 টাকা বিএনপির ছাত্রদল যুবদলের চারবাচা ধরে নিয়ে যায়, আমরা আপনাদেরকে বলছি আমাদেরকে আপনারা সহায়তা করেন। আমরা আপনাদের সহায়তা নিয়ে বড় হতে চাই। আমরা চাই এই যে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বকে, নতুন নেতৃত্বকে দায়িত্ব দিতে হবে। সেটির অংশ হিসেবে আমরা পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী হিসাবে, আপনারা আগে ছিলেন, ওনার নাম কি? এই বিপ্লব ভাইকে আমরা উপজেলার প্রার্থী হিসাবে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি। আমরা চাই চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। উনি চাইলেই পারতেন এখন সরকার দল করতে, পারতেন না? সরকার দলের সুবিধা বেশি নাকি আমাদের দলের সুবিধা বেশি? সরকারি দলের পুলিশের গাড়িটা সামনে থাকে আর আমাদের পুলিশের গাড়িটা পিছনে থাকে, মানে আমরা দলের উপরে থাকি। সরকারি দলের সুবিধা বেশি না বিরোধী দলের সুবিধা বেশি? এই সরকারি দলের সুসময়ে উনি এসে এই সত্যের জায়গা, ন্যায়ের জায়গাটা উনি বেছে নিয়েছেন। উনার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এই চুয়াডাঙ্গাবাসীকে নিতে হবে। এবং চুয়াডাঙ্গার প্রশাসন ডিসি যিনি আছেন, আপনাদের যে দলীয় লেজুর বৃত্তির আপনারা যে উদাহরণ তৈরি করে যাচ্ছেন, এগুলো টেক্সট বুক এক্সাম্পল হিসেবে থাকবে। আপনারা তো ডিসি, জনগণের ডিসি হতে পারছেন না, চুয়াডাঙ্গার ডিসি, আপনি হচ্ছেন বিএনপির ডিসি। আপনারা বিএনপির ডিসিতে পরিণত হয়েছেন।
রাখবেন, সিজন সবসময় একরকম যায় না। ডিসি জনতার হইতে হবে, মাথায় রাখতে হবে আপনি শুধু বিএনপির ডিসি না, আপনি জামাতের ডিসি না, এনসিপির ডিসি না, সরকারের পক্ষ হয়ে জনগণের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য জনতার বেতন দিয়ে আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে। সেজন্য এরকম আওয়ামী লীগের অনেক ডিসি ছিল, এখন সচিবালয়ে বিভিন্ন দেশের মধ্যে চিপায় চাপায় পালায়া বেড়ায়। সুতরাং আপনারা যেভাবে লেজুর বৃত্তি, যেভাবে দলদাসে পরিণত হয়েছেন, এই বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ চুয়াডাঙ্গাবাসী কিন্তু দেখছে। সুতরাং এই ডিসি, চুয়াডাঙ্গার যিনি ডিসি আছেন, আমরা বিশ্বাস করতে চাই পেশাদারিত্বের সাথে আপনার যে দায়িত্ব, সকল দলের সাথে, সকল মতের সাথে আপনি সেই পেশাদারিত্বের পরিচয় দিবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একই সাথে সাথে আমাদের বিপ্লব ভাইয়ের দায়িত্ব আপনাদেরকে দিয়ে পরবর্তীতে বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যেই বাংলাদেশ আমাদেরকে আপনাদেরকে নিয়ে গড়তে হবে, সেই বাংলাদেশের অঙ্গীকার আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে বৈষম্যহীন বাংলাদেশের হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।